প্রিয় ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেল কালিকলম মন এখানে তোমাদের সবার রইল সাদর আমন্ত্রণ। তোমরা সর্বদা আমার এই ইউটিউব চ্যানেলে আসো এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসো। ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পুঁইমাচা গল্প থেকে লাইন বাই লাইন পড়ার তৃতীয় পর্ব। তোমরা আজকে শেষ পর্বটি পাবে। হ্যাঁ, তোমরা তাই পুরো ভিডিওটা ভালো করে দেখো। হ্যাঁ, চলো তাহলে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা যদি তোমাদের ন্যূনতম ভালো লাগে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে দিয়ে অল অপশানটিকে ক্লিক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার কমেন্টস করে দিও। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা শুরু করি। ছাত্রছাত্রীরা, গত পর্বে আমরা এই অংশটা পর্যন্ত পড়েছিলাম। নিশ্চয়ই তোমরা জানো, যেহেতু গল্পটি অনেকটাই বড় তাই কয়েকটি পর্বে আমরা ভাগ করে নিয়েছি। আজকে তৃতীয় পর্ব। চলো তাহলে পরবর্তী অংশটা দেখে নিই গল্পের কি বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে আমরা এখান থেকে আজকে পড়াশোনা শুরু করব। চলো দেখে নিই। খেন্তি বিপন্ন চোখে অর্থাৎ বিপদগ্রস্ত চোখে মার মুখের দিকেই চাহিয়া ছিল। উত্তর দিল, হ্যাঁ। আমরা আগে দেখেছি যে কি না, অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস নে যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কি না? তাহলে সেইটার সম্মতি জানার জন্য, তার সদুত্তর যাচাই করার জন্য খেন্তিকে খুব কড়া মেজাজে মা জিজ্ঞাসা করেছিল। খেন্তি তখন বিপন্ন চোখে বিপদগ্রস্ত চোখে মার মুখের দিকেই চাহিয়াছিল। উত্তর দিল, হ্যাঁ। অর্থাৎ হ্যাঁ, আমি মেটে আলুটা এনেছি। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, আজ তোমায় পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়েছ মেটে আলু চুরি করতে? অর্থাৎ অন্নপূর্ণা রেগে গিয়ে খেন্তির পিঠে কী ভাঙবে বলছে? চেলা কাঠ, অর্থাৎ চেরা কাঠ ভাঙবে। আর এই খেন্তি এবং তার বাবা কোথায় তাহলে মেটে আলু আনতে গিয়েছিল? না, বরজপোতার বনে। বুঝতে পেরেছ? এগুলো মনে রাখবে। তাহলে অন্নপূর্ণা তেলে কীভাবে রেগে গিয়েছিল? না, তেলে বেগুনে রেগে গিয়েছিল। সে তার মেয়ের পিঠে কী ভাঙবে বলেছিল? কাঠের চেলা কাঠ। যেহেতু অনেক বুদ্ধিদীপ্ত প্রশ্ন আসবে, শূন্যস্থান, ম্যাচিং, রিঅ্যারেঞ্জ, তাই খুঁটিয়ে খুঁটিয়ে খুব ভালোভাবে তোমাদের পড়াশোনা করতে হবে। তাই এরকম লাইন বাই লাইন আমি বলছি, তোমরা মনে রেখো। তাহলে মেটে আলু পাওয়া গিয়েছিল কোথায়? বরজপোতার জঙ্গলে, মনে রেখো। আর এবার চলো, সমত্ব মেয়ে অর্থাৎ সাবালিকা মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে? সেই এক গলা বিজন বন অর্থাৎ জঙ্গলাকীর্ণ, অনেক জঙ্গলে ভর্তি, সেখানে একটা জনপ্রাণী নেই, নির্জন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে। তাহলে মনে রাখবে অন্নপূর্ণা কি বলেছে? না, বরজপোতার জঙ্গলে দিন দুপুরে কী পাওয়া যায়? বাঘ লুকিয়ে থাকে, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে। তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলে তুলে, এরকম একটা ভয়ঙ্কর জঙ্গল, সেখান থেকে তোমরা মেটে আলু তুলে আনতে গিয়েছিলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দিতে, তাহলে মনে রাখবে ছাত্রছাত্রীরা যে অন্নপূর্ণার কথায় ওই মেটে আলু চুরির অপরাধে কারা ওদেরকে ধরে দিত? না, গোসাইরা। কাকে রেখে? গোসাই বলতে গোসাই পাড়া ওখানে রয়েছে, তারা চৌকিদার ডেকে ধরিয়ে দিলে তারা শাস্তি হতো। এবারে বলছে তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? তাহলে এখানে মনে রেখো যে ওই বরজপোতার জঙ্গলে যদি গোসাইরা চৌকিদার ডেকে ধরিয়ে দিত, তাহলে খেন্তিকে তার কোন সম্পর্কের দোহাই দিয়ে বলা হচ্ছে বাঁচাতো? না, শ্বশুর। এটা মনে রেখো। কে এসে খেন্তিকে বাঁচাতো? অন্নপূর্ণা বলেছে, না, তার কোন শ্বশুর এসে বাঁচাতো। এবারে সে খুবই একটা দামি কথা, খুব ভালো কথা বলেছে। কি না, আমার জোটে খাবো, না জোটে না খাবো, অর্থাৎ পরের কথা শুনবো না। নিজে যদি না খেতে পাই তাতেও ঠিক আছে, কিন্তু আত্মসম্মান বিকোবো না, এই অর্থে এই কথাটি বলা হয়েছে। আমার জোটে খাবো, না জোটে না খাবো। তা বলে পরে জিনিসে হাত, এ মেয়ে আমি কি করব মা? অর্থাৎ অন্নপূর্ণা তার মাকে উদ্দেশ্য করে বলছে, এ মেয়ে নিয়ে আমি কি করব? 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলা মাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কণ্টিকারি জঙ্গল, এগুলো সব বুনো গাছ। হ্যাঁ, পাথরকুচি আর কণ্টিকারি জঙ্গল,
এগুলো মনে রেখো। জঙ্গল হইয়াছিল। খেন্তি ছোট বোনটির নাম আমরা ইতিমধ্যে জেনেছি কি না, ছোট বোনের নাম হচ্ছে রাধি। মেজো মেয়ের নাম পুঁটি, মেজো বোনের নাম পুঁটি। বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে, অর্থাৎ জোগাড় করছে, তরকারির জোগাড় করছে। কোথায় না, ওই পাঁচিলের ধারে যে খোলা জমিটা ছিল। তাহলে মনে রেখো ছাত্রছাত্রীরা, যে পাঁচিলের ধারে কি গাছ ছিল, পাঁচিলের ধারে যে খোলা জমিটা ছিল, পাঁচিলের ধারে যে খোলা জমিটা ছিল, সেই জমিটাতে কি কি গাছ ছিল না, পাথরকুচি ছিল, কণ্টিকারী জঙ্গল ছিল। পাথরকুচি ও কণ্টিকারী জঙ্গলে অন্নপূর্ণা এবং তার মেয়ে অর্থাৎ খেন্তি এবং তার ছোট বোন রাধিকে নিয়ে কি মহা উৎসাহে কি জোগাড় করেছিল, আওলাদ করেছিল না, তরকারি। ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় অনেক ফলমূল রয়েছে, তার মধ্যে মানে ফসল রয়েছে, তরি তরকারি রয়েছে, তার মধ্যে একটি শীর্ণ একদম রোগা পুঁই শাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ, কাপড়ের ফালি যেমন হয় সেরকম একটা গ্রন্থিবদ্ধ মানে ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন। হ্যাঁ, ফাঁসি হয়ে গেলে আসামি যেমন ঝুলে পড়ে, একদম মুমূর্ষু হয়ে যায় সেরকম ঝুলে পড়ে, সেই আসামির মতন ঊর্ধ্বমুখে এক খণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। তাহলে মনে রেখো, ওই পাঁচিলের গায়ে যে ছোট খোলা জমি ছিল, সেখানে একটি শীর্ণকায় একদম রোগা পুঁই শাকের চারা, মানে কাপড়ের ফালির মধ্যে ফাঁসি হয়ে গেলে যেমন হয়, হ্যাঁ, সেই গিটের মধ্যে সেরকম যেন একটা, তাকে তাহলে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে না, ফাঁসির আসামির সঙ্গে তুলনা করা হয়েছে। কোনটাকে না, ওই পুঁই গাছটিকে, পুঁই শাকটাকে আসামির মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কিসে গায়ে ঝুলে আছে, কঞ্চির গায়ে। মনে রেখো। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করেছে যে কি দিয়ে এগুলো কীভাবে কি খাওয়া যায়। কারণ আমরা এমনিতেই জানি প্রথম থেকেই মেয়েটি ছিল ভজন রসিক, খুব ভজন রসিক, দিনের আলোয় এখনও বাইর হয় নাই। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোঁতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়। তাহলে মনে রেখো, পুঁই ডাঁটার চারা কখন পুঁততে হয়? বর্ষাকালে। আর এই কথাটা বলেছে কে? অন্নপূর্ণা। এখন যে জল না পেয়ে মরে যাবে, কি মরে যাবে জল না পেয়ে? পুঁই গাছ। খেন্তি বলিল, কেন, আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা বলিলেন, দেখ, হয়তো বেঁচে যেতেও পারে, আজকাল রাতে খুব শিশির হয়, তাহলে ওয়েদারটা ঠান্ডা থাকবে, হয়ে যেতেও পারে। খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায়রী দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে, অর্থাৎ একটা শীতবস্ত্র, তাকে দোলাই বলা হয়, দোলাই গায়ে চাদরের মতো বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। তাহলে তারা কোন গাছের তলায় বসে রোদ পোয়াচ্ছিল না, কাঁঠাল গাছের তলায়, এটা মনে রেখো, ঠিক আছে। তারপরে দেখো, একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। মনে রাখবে যে শীতকালে খেন্তি কাঁপতে কাঁপতে কাদের বাড়ি থেকে গোবর নিয়ে এসেছিল? মুখুজ্জেদের বাড়ি থেকে গোবর নিয়ে এসেছিল। সহায়রী বললেন, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি, এই শীত, মানে এত শীতে তুই মানে ভারী জামা গায়ে দিসনি? আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত? তেমন তো না, মেয়েটি কত ভালো দেখো, এত শীত, সবাই শীত পাচ্ছে কিন্তু অথচ তার শীত লাগছে না। হ্যাঁ দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ মানে কি দিতে বলছে? জামা গায়ে দিতে বলছে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে? সহায়রী বাইর হইয়া গেলেন, ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই, অর্থাৎ মেয়েটি কেমন হয়েছে কোনোদিনও মেয়ের দিকে এত ভালো করে দেখেনি। দেখে তার কি মনে হচ্ছে না, খেন্তি হচ্ছে খুব সুশ্রী হইয়া উঠিয়াছে। খুব এতদিন অবাক করা কাণ্ড, বাবা কতটা উদাসীন, মেয়ে যে কত সুশ্রী সেটাও সে আজ পর্যন্ত দেখেনি, কতটা সে উদাসীন। আমরা এর আগে জেনেছি সহায়রী কী করে সময় কাটায় না, রস খেয়ে আর মাছ ধরে সময় কাটায়। সেই জন্য সে ফুরসতও পায় না মেয়ের দিকে তাকানোর। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ, অর্থাৎ খেন্তিকে যে জামা দিয়েছিল তার একটা ইতিহাস রয়েছে। বহু বৎসর অতীত হইল, বহু বছর, অনেক সময় কেটে গিয়েছে, হ্যাঁ, অনেক সময় কেটে গিয়েছে। তাহলে জামাটা কোথায় কিনেছিল? তারপরে বলা আছে, দেখো, হরিপুরের রাসের মেলা হইতে সহায়রী কালো সাইজের 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করে আনিয়েছিল। তাহলে কালো সাইজের একটা জামা খেন্তির জন্য কিনে এনেছিল, তার মূল্য কত? 2.5 টাকা মূল্যের জামা। কোথায় কিনেছিল না, হরিপুরের রাসের মেলাতে কিনেছিল। সহায়রী কালো সাইজের এই 2.5 টাকা মূল্যের একটা জামা খেন্তির জন্য কিনেছিল। ছিঁড়িয়া যাইবার পর
তাহাতে কতবার রিফু অর্থাৎ সেলাই ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি সামনাসামনি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। অর্থাৎ যত বড় হচ্ছে তার শারীরিক দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য জামাটা হয়নি। সে স্বাভাবিক কথা। সংসারের সব খোঁজ সহায়রই রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব কি এটা ভাঙা, হ্যাঁ সরি এটা ভাঙা হবে, খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যেই উহা থাকিত। তোরঙ্গ মানে টিনের বাক্স। মনে রেখো, খেন্তি তার জামা এগুলো সব কোথায় রাখতো? ভাঙা টিনের তোরঙ্গে। পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটা কাঁসিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন। একটা ছোট বাটিতে এক বাটি তেল, খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতা অর্থাৎ পাত পাড়িয়া এক থাল নারকেল করিতেছে। তাহলে আমরা এখানে কি উৎসবের কথা পাচ্ছি? পৌষ সংক্রান্তি। আমরা সবাই জানি পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি হয়, এখানেও অন্নপূর্ণা তাই করছে। ওই পিঠের জন্য নারকেল কুড়ুনির কাজটা কে করেছে? না খেন্তি। কিসের উপর সে নারকেল করছে? কলা পাতা। মনে রেখো। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই, কারণ খেন্তি এমনিতেই বনে বাদাড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতো, আর এইসব পিঠে পুলি এগুলো সব শুদ্ধ আচার আচরণ দিয়েই করতে হয়। হ্যাঁ, অন্নপূর্ণা সেই জন্য প্রথমে খেন্তিকে এখানে পিঠে পুলি করায় অংশগ্রহণ করতে অস্বীকৃত ছিল। কারণ সে যেখানে সেখানে বসে, হ্যাঁ, বনে বাদাড়ে ঘুরিয়া ফেরে, তাহার কাপড় চোপড় শাস্ত্রসম্মত সূচি নহে। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায়, অর্থাৎ আড়ি ধরেছে যে মা আমাকে দাও না, আমি করে দিই। হ্যাঁ, হাত পা ধোয়াইয়া ও শুদ্ধ কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। মনে রেখো, এখানে বর্তমান পদ বলতে নারকেল কুড়ুনির পদে কাকে নিয়োগ করেছে? খেন্তি। কেন না, তাকে সে যেহেতু বনে বাতালে ঘুরে বেড়ায়, তাকে হাত পা ধুয়ে শুদ্ধ বস্ত্র অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিয়ে তাকে বর্তমান পদে অর্থাৎ নারকেল কুড়ুনির পদে তাকে নিযুক্ত করা হয়েছে। ময়দার গোলা মাখা শেষ হলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা ওইটুকু? অর্থাৎ ছেলে মেয়েদের পিঠের প্রতি আসক্তি যে কতটা সেটা বোঝাই যাচ্ছে। সেই জন্য ছোট মেয়ে রাধি বলছে, মা ওইটুকু, আরও নাও না। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা, একটা বিশেষ আকার রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন। মেজ মেয়ে পুঁটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু। সত্যি গ্রামের একটা সুন্দর দৃশ্য। পিঠে হলে পিঠের প্রতি সকলের যে প্রতিটি সন্তানের যে কী ধরনের আসক্তি ভালোবাসা, সেটা এখানে পরিষ্কারভাবে গল্পকার ফুটিয়ে তুলেছেন। এক মেয়ে চেয়েছে তো আরেক মেয়ে চেয়েছে তো অপর মেয়েও এইভাবে চাচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য এখানে ফুটিয়ে তুলেছেন গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। খেন্তি সূচিবস্ত্রে নারিকেল করিতে করিতে লুব্ধ নেত্রে অর্থাৎ লোভী চোখে মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। এ সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয় চুপ করিয়া রহিল। আমরা সবাই জানি সহায় হরির সব সন্তানেরা কাকে বেশি ভয় করে? না, তার মাকে। সেই জন্যে খেন্তির লোভ লাগলেও, হ্যাঁ, সে ভয়ে মা যাতে পাছে বকে সেই জন্য চাইতে পারছে না। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। যার যতটা মেজাজ, ঠিক তার অন্তরে ততটাই ভালোবাসা আছে। অর্থাৎ আমরা সবাই জানি শাসন সেই করে যে সোহাগ করতে জানে। অর্থাৎ অন্নপূর্ণার ভারী মেজাজের হলেও বড় মেয়েটির জন্য তার নিতান্ত ভালোবাসা, অসীম ভালোবাসা রয়েছে। খেন্তি ক্ষিপ্র হস্তে নারকেলের উপরের মালাখানা যাহাতে ফুটা নাই সেখানা সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজ মেয়ে পুঁটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে। অর্থাৎ ওদের পাড়ার কোনো জ্যাঠাইমারা তারাও পিঠে করছে, তারা অনেকটা দুধে সিদ্ধ পিঠে করবে, সেই জন্য দুধ নিয়েছে। রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল। মনে রাখবে ওই জেঠাইমার মেয়ে রাঙা দিদি, সে অনেকটা ক্ষীর তৈরি করেছিল। পাটিসাপটা পিঠে হবে, ওদের অনেক রকম হবে। ওদের কি অনেক রকম হবে? পিঠে অনেক রকম হবে, মনে রেখো। হ্যাঁ, খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল। হাইফাই ব্যাপার। হ্যাঁ, ব্রাহ্মণ নিমন্ত্রণ করে খাওয়ালে পুণ্য লাভ হয়। সেই জন্য রাঙা দিদিরা কি করেছে? ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছে। কোন ব্রাহ্মণ? না, কোন ব্রাহ্মণ দেখো না, সুরেশ কাকা এবং ও পাড়ার তিনুর বাবাকে। তাহলে দুজন ব্রাহ্মণ। মনে রেখো কোন রাঙা দিদিদের বাড়িতে কোন ব্রাহ্মণ নিমন্ত্রিত ছিল? না, সুরেশ কাকা ছিল। হ্যাঁ, সুরেশ কাকা আর ছিল ও পাড়ার তিনুর বাবা। মনে রেখো, ওবেলা তো
পায়েস হবে ওদের, পায়েস, ঝোলপুলি, এগুলো সব পিঠের এক একটা প্রকার। পায়েস, ঝোলপুলি, মুগতক্তি এইসব হয়েছে, এগুলো মনে রেখো। তাহলে রাঙা দিদিদের বাড়িতে কি কি ধরনের পিঠে হয়েছে? পায়েস হয়েছে, ঝোলপুলি হয়েছে, মুগতক্তি, এই ধরনের পিঠেগুলোর নাম মনে রেখো। হ্যাঁ। পুঁটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল, খেদি একটা পাড়ার একজন নাম, খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন লাগে? অন্নপূর্ণা বেগুনের বোঁটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতেছিলেন। খোলাতে করে আগে যেমন তেলকে কী করে মানে তেল না, পিঠে, সরু পিঠে করলে, সরু চাকলি পিঠে করলে যেমন কি হয় না, ওই তাল পাতা দিয়ে সেটাকে চারিয়ে দেওয়া হয়, সেরকম বেগুনের কাঠিতে তেল দিয়ে চারাচ্ছে। খেন্তি বলিল, খেদির ওই সব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কি না। অর্থাৎ সবাই এখন যেহেতু মা পিঠে করছে, মায়ের প্রশংসায় পঞ্চমুখ। ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না, ওদের বাড়িতে রাঙা দিদিদের, খেদিদের বাড়িতে জামাই এসেছে, দেখতে গিয়েছিল খেন্তি, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ! আর পিঠেতে কখনো কখনো গন্ধ পাওয়া যায়। পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়, অর্থাৎ পাটিসাপটায় ক্ষীর দিলে খেতে ভালো হয় না। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা, নারকেলের কোড়া একটু নেব? অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে খাস নে, অর্থাৎ পিঠে যেখানে হয় সেখানে খেতে নেই, মুখ থেকে পড়বে কি না, পড়বে না কি হবে, যা ওইদিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। অর্থাৎ মানুষের ভেতরে কি আছে, মুখেই তার প্রকাশ পায়, মুখেই তার অভিব্যক্তি পায়, সেই জন্য মুখকে বলা হয় মনের দর্পণ বা মনের আয়না। মেয়েটি এই সামান্য নারকেল কুড়ো খেয়ে তার যে মানসিক তৃপ্তি, সে তার মুখ দেখলেই পরিষ্কার বোঝা যায়। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দিই। খেন্তি জল দেওয়া ভাত আছে ওবেলার, বার করে নিয়ে আয় তো। তাহলে খেন্তিকে অন্নপূর্ণা কী বার করে আনতে বলেছে? জল ঢালা ভাত নিয়ে আসতে বলছে ওবেলার। তখন সঙ্গে সঙ্গে খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যেন মনঃপূত হইল না, যে আমি তো পিঠে খাবো, মা কেন আমাকে জল দেওয়া ভাত আনতে বলছে? তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল। পুঁটি বলিল, মা, বড়দি পিঠেই খাক, ভালোবাসে। তাহলে দিদির প্রতি বোনের কতটা ভালোবাসা, সেটা এখানে পুঁটির কথাতেই বোঝা যাচ্ছে। মা, বড়দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। তাহলে আমরা মানে পুঁটি, রাধি এবং খেন্তি সবাই মিলে জলডালা ভাতটা খাবে কখন না, কাল সকালে। খান কয়েক খাইবার পরেই মেজো মেয়ে পুঁটি খাইতে চাইল না। কেন খাইতে চায়নি না, আমরা দেখতেই পাচ্ছি এখানে বলেছে যে সে নাকি অধিক মিষ্টি, অর্থাৎ পাটিসাপটা তো মিষ্টি পিঠা, সেই জন্য সে খেতে চাচ্ছে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না, অর্থাৎ যা খায় তৃপ্তি ভরে, মন ভরে, একাত্ম হয়ে খায়, আমরা সেটা দেখতে পাচ্ছি। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে। তাহলে মনে রেখো ছাত্রছাত্রীরা, খেন্তি সেই দিন পিঠে খেয়েছে কতগুলো? 18-19 খানা। অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল, অর্থাৎ হ্যাঁ মা, দাও না। অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল, হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা। তার খাওয়ার দেখে বোঝা যাচ্ছে। ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও না, ওতেই কিন্তু, অর্থাৎ দুধে সেদ্ধ পিঠা। সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা, খুন্তি, চুলি অর্থাৎ উনুন তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত, নিরীহ, একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ কাজকর্মে বকো, মারো, গাল দাও, টুঁ শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি, অর্থাৎ প্রত্যুত্তরে মেজাজ দেখাবে, এরকম কখনো হয়নি। সহন শক্তিও খুব ভালো মেয়েটির। বৈশাখ মাসের
প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। অর্থাৎ ঘটনার অনেক পরম্পরা আছে, একটু ঘটনা জাম করে গল্পকার বলছেন যে বৈশাখ মাসের শুরুতেই খেন্তির বিয়ে হয়ে গেছে। কার ঘটকালিতে? না সহায় হরির এক দূর সম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে গেছে। কোন মাসে? বৈশাখ মাসে। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও, অর্থাৎ এবারে যে পাত্রটির সঙ্গে খেন্তির বিয়ে হয়েছে এরও আগের বিয়ে হয়েছিল, সেই জন্য দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তাহলে দেখেছো এখানেও বাল্যবিবাহ দেখা যাচ্ছে। আমরা খেন্তির বয়স কত জেনেছি? 15 বছর, কিন্তু পাত্রটির এখানে বয়স 40-এর কাছাকাছি। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতি সম্পন্ন, অর্থাৎ বিত্তবান, সম্পদ অনেক আছে। হ্যাঁ, শহর অঞ্চলে বাড়ি, কি সম্পত্তি দেখো, শহর অঞ্চলে বাড়ি রয়েছে, সিলেট, চুন, ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করেছে। 2 পয়সা মানে অনেক পয়সা করে নিয়েছে, হার্ডওয়ার্সের ব্যবসা। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে এরকম পাত্র মেলাও ঠিক দুর্ঘট কিনা হ্যাঁ, মানে সহজে ঘটবে না, এরকম পাত্র ভাগ্যে ঘটবে না, মিলবে না। হ্যাঁ, কেন? পাত্রটি তাহলে কেমন? না খুব সঙ্গতি সম্পন্ন, শহর অঞ্চলে বাড়ি রয়েছে, চুন, সিলেট, ইটের মানে পাথরের ব্যবসা রয়েছে। হ্যাঁ, অনেক পয়সাও করেছে ছেলেটি। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন, কারণ জামাইয়ের বয়সটা অনেকটাই বেশি। হ্যাঁ, পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুস্পুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। অর্থাৎ যেটাকে বিয়েতে বলা ভালো বাংলায় পানিগ্রহণ, 2 হাতের মিলন, 2 পানির মিলন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল। হ্যাঁ, কিছু বলিতে পারিলেন না। কার? এখানে অন্নপূর্ণা। বাড়ির বাহির হইয়া আমলকি তলায় বেহারারা, অর্থাৎ পালকি যারা বয়ে নিয়ে যায় তাদের বেহারা বলা হয়। তারা কোথায়? বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি এবার নামাইল। কোথায় নামিয়েছে বরযাত্রীরা? বরের পালকিকে কোথায় নামিয়েছে? না আমলকি তলায়। ঠিক আছে, মনে রেখো। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, মাথা নত করে আছে। তাহলে মেদি ফুলের গাছগুলো কী রঙের হয়? মনে রেখো, মেদি ফুলের গাছগুলো নীল রঙের হয়। হ্যাঁ, মেদি ফুলগুলো, গুচ্ছগুলি। খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। কিসের মতো? মেদি ফুলের গুচ্ছের মতো। তাহলে বিয়েতে আমরা দেখতে পাচ্ছি খেন্তি কী পরেছে? একবারে কম দামের বালুচরের রাঙা চেলি শাড়িখানা। ঠিক আছে, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। কার? অন্নপূর্ণার। কতভাবে কত মেয়েকে গালিগালাজ করেছে, তাচ্ছিল্য করেছে, তিরস্কার করেছে, হলেও মেয়েটি, প্রত্যেক মেয়ের এটা বাৎসল্য প্রিয়তা, মায়ের সন্তানের প্রতি মায়ের বাৎসল্য এখানে অন্নপূর্ণার চরিত্রে ধরা পড়ছে। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? আমি মা হয়ে যতটা বুঝতে পারতাম, এরকম হাবাগাভা মেয়ে, ভোজনপটু মেয়েকে পরের ঘরে কি ঠিকঠাক বুঝিবে? অর্থাৎ মায়ের মনের মধ্যে কোথাও যেন একটা সন্দেহ, হ্যাঁ, যে আমার মেয়েকে মনে হয় কেউ ভালো রাখতে পারবে না, আর পরে সেটাই হবে। যাইবার সময়ে খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনা সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও। 2 মাস তো, অর্থাৎ বৈশাখ মাসে বিয়ে হয়েছে, বৈশাখ মাসে বিয়ে হলে তাহলে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, তাহলে 2 মাস। এখানে 2 মাস কি মনে রেখো। হ্যাঁ, তাহলে খেন্তি মাকে বলেছিল, মানে তাকে আনার জন্য বাবাকে কবে পাঠাতে? আষাঢ় মাসে। এখানে বলেছে 2 মাস তো, 2 মাস কি তাহলে? বৈশাখ, জ্যৈষ্ঠ, মনে রেখো। ও পাড়ার ঠান দিদি, অর্থাৎ ঠাকুমা, পাড়ার ঠাকুমা বললেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। পাড়ার ঠাকুমারা হাসি ঠাট্টা তামাশা করছে। হ্যাঁ, নাতি হোক তারপরে যাবে। খেন্তির মুখ লজ্জা পেয়েছে মেয়েটি এই কথা শুনে। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে এক গুঁয়েমি সুরে বলিল, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। অর্থাৎ মেয়েকে তো সহায়রি কত ভালোবাসে, মেয়ে তো নিজেই জানে, সেই জন্য বলছে না গিয়ে পারবে না। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা
উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তাহলে মনে রেখো, অন্নপূর্ণা কখন আমসত্ত্ব তুলেছিল? ফাল্গুন চৈত্র মাসের বিকালবেলা। হ্যাঁ, কি তুলেছিল? আমসত্ত্ব। হ্যাঁ, তুলিতে তুলিতে তার হঠাৎ খেন্তির জন্য মনটা হু হু করত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে, অনাচারী বলা হয়েছে কারণ এদিক ওদিক বনে বাদারে ঘুরে বেড়াতো, সেই জন্য তাকে অনাচারী বলা হয়েছে। অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে, কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতন হাতখানি পাতিয়া মিনতি সুরে অমনি বলিবে, মা বলবো একটা কথা। ওই কোণটা ছিঁড়ে একটুখানি, মানে আমসত্ত্বের একটুখানি ছিঁড়ে তাকে চাইতো। সেইগুলোই মেয়ের অনুপস্থিতি তার মধ্যে স্মৃতিচারণার, স্মৃতি বড় বেদনার সেই ভাবটা জাগিয়ে তুলেছে। 1 বছরের উপর হইয়া গিয়াছে, পুনরায় আষাঢ় মাস, অর্থাৎ বৈশাখ মাসে বিয়ে হয়েছে, বৈশাখ মাসে গিয়ে আষাঢ় মাসে আনতে বলেছিল, আবার আষাঢ় মাস ঘুরে চলে এসেছে। 1 বছর হয়ে গেছে। বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায়রী প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। তাহলে মনে রাখবে, ঘরের দাওয়ায় বসে সহায়রী কার সাথে কথা বলছে? প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত। হ্যাঁ, এগুলো দাগ দিয়ে রাখবে। সহায়রী তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকমই হবে, ওরকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে, অর্থাৎ খেন্তির বিয়ে নিয়ে কোনো কথাবার্তা চলছিল বিষ্ণু সরকারের সাথে, সেই পরিপ্রেক্ষিতে বলছে আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে, ওর চেয়ে ভালো পাত্র কি আর জুটবে? বিষ্ণু সরকার তালপাতার চাটায়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন। মনে রাখবে, বিষ্ণু সরকার কোথায় বসেছিল? না, তালপাতার চাটায়ের উপর বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন, অর্থাৎ অন্নপূর্ণা। গলা পরিষ্কার করিয়া বলেন, না সব তো, আর তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? সহায় হরি হুঁকাটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম। তাহলে মনে রেখো, খেন্তির কী রোগ হয়েছিল? বসন্ত রোগ হয়েছিল। হ্যাঁ, ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। কারা পাঠাতে চায়নি? খেন্তির শ্বশুরবাড়ির লোক খেন্তিকে তার বাপের বাড়িতে পাঠাতে চায় না। কেন? না, 250 আন্দাজ টাকা বাকি ছিল। বললে ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। তাহলে মনে রেখো, বরপণের টাকা সহায়রী কত বাকি রেখেছিল? প্রায় 250 টাকা। ওই জন্য বলা হচ্ছে 250 আন্দাজ টাকা। সেই জন্য এত তখন পণ প্রথা এত আষ্টেপৃষ্টে জড়িয়েছিল, এই কথাটার দ্বারা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, মেয়েটিকে তার বাবার বাড়িতে আসতে দিল না 250 টাকা বাকি ছিল বলে, অথচ বসন্ত রোগ হয়ে গিয়েছে তার। একেবারে চামার, অর্থাৎ খেন্তির শ্বশুর একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কম হবে না ভেবে দেখলাম কি না। অর্থাৎ প্রথম বিয়ে, পুজো পার্বণে অনেক কিছু বস্ত্রাদি পাঠাতে হয়, সেই জন্য পুজোর তত্ত্ব দিতে পারেনি, কারণ 30 টাকা, সেটাও অনেক টাকা। অতজনকে শ্বশুরবাড়ি, খেন্তির শ্বশুরবাড়ির লোকজনকে পুজো পার্বণে বস্ত্র না দিলে অনেক টাকা লেগে যাবে, 30 টাকার কাছাকাছি লেগে যাবে, সেই ভেবে সে যায়নি। মেয়ের নানা নিন্দে ওঠালে ছোট লোকের মেয়ের মতন চলে, হাবাতে ঘরের মতো খায়, আরও কত কি। অর্থাৎ এবারে খোঁটা গঞ্জনা শুরু হয়েছে খেন্তির ওপর, যেহেতু বাবা পণের টাকা দিতে পারে না। পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটাকে, অর্থাৎ সহায় হরি মেয়েকে কখন দেখতে গিয়েছে? পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটাকে। ফেলে থাকতে পারতাম না, বুঝলে? কাকে বলছে এই কথাগুলো সহায়রী? বিষ্ণু সরকারকে। সহায়রী হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুঁকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। দুজনকে কে এখানে? বিষ্ণু সরকার এবং সহায় হরি। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন, তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটার যে অবস্থা করেছে, শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলেই এরকম হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। তাহলে গঞ্জনা দিচ্ছে, মানে সহায়রীর সঙ্গতি নেই, সেই জন্যে এমনি চলে গেছে, কিছু নিয়ে যায়নি। সেই জন্য শাশুড়ি মা, খেন্তি শাশুড়ি মা খোঁটা দিয়ে বলছে, পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক? তোমার তো সরকার খুড়ো জানতে বাকি নেই। অর্থাৎ বিষ্ণু সরকারকে বলছে, হে খুড়ো, তোমার তো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। অর্থাৎ তখন সঙ্গতি ভালো ছিল সহায়রীর। সহায়রীর বাবুর নাম হচ্ছে পরমেশ্বর চাটুর্য, মনে রেখো। হ্যাঁ,
সহায়রীর বাবার নাম পরমেশ্বর চ্যাটার্জি। তখন বাবার কি দাপট ছিল, কারণ বাঘে গরুতে এক ঘাটে জল খেত, অর্থাৎ কত দাপট ছিল তার। আজই না হয় আমি প্রাচীন, আমি নাই অনেকটা দুর্বল। আভিজাত্যের গৌরবে সহায়রী শুষ্ক স্বরে হাহা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। বিষ্ণু সরকার সমর্থনসূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। কার বসন্ত হলো? ফাল্গুন মাসে বসন্ত হয়ে গেল কার? খেন্তির। এমন চামার বসন্ত গায়ে বেরুতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে। তাহলে সহায় হরির টালাতে, টালা একটা জায়গার নাম, এই টালাতে দূর সম্পর্কের এক বোন ছিল। একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল। ওই মানে খেন্তির শ্বশুরবাড়ির লোক কালীঘাটে পুজো দিতে এসে সহায় হরির টালার দিদির কথা, বোনের কথা জানতে পেরেছিল। তারাই ওখানে রেখে গেছে, টালাতে ফেলে রেখে গেছে। কাকে? খেন্তিকে। আমায় না একটা সংবাদ, না কিছু, অর্থাৎ সহায় হরিকে কোনো সংবাদই দেয়নি মেয়ের ব্যাপারটা। তারা আমায় সংবাদ দেয়। ওই টালার দিদি, টালার বোন সহায় হরিকে খবর দেয়। তা আমি গিয়ে মেয়েকে নিয়ে আসি। দেখতে পাওনি? না, এমনি চামার গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়েছে। কি নৃশংস, নির্মম! হ্যাঁ, গহনাগুলো পর্যন্ত খুলে নিয়েছে। কি তখন সমাজ ছিল, বুঝতে পেরেছো ছাত্রছাত্রীরা? যাক, তা চলো যা যাক, বেলা গেল। হ্যাঁ, চার কি ঠিক করলে? চার অর্থাৎ মাছ ধরার চার। পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখে নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়ার গোলা তৈয়ারি করিতেছেন। পুঁটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। শীতকাল তো, সেই জন্য আগুন পোহাচ্ছে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুঁটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, অর্থাৎ চাদরটা কোথাও হয়তো মানে গোলাতে লেগে যাচ্ছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসে বস মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এই দিকে আয়। গোলা তৈয়ারি শেষ গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠে টোপরের মতন ফুলিয়া উঠেছে, অর্থাৎ ঢাকা পিঠা যেগুলোকে বলা হয় এসকা পিঠা, সেরকম। পুঁটি বলিল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সাঁড়া ষষ্ঠীকে ফেলে দিয়ে আসে। একটা গ্রামের সংস্কার আছে, পিঠে হলে প্রথমে পূর্বপুরুষদের উদ্দেশ্যে বা কোনো দেবদেবীর উদ্দেশ্যে দিতে হয়। এখানে সাঁড়া ষষ্ঠীকে ফেলে দিতে আসছে, পিঠে দিতে যাচ্ছে কে? পুঁটি। এটা বলে মনে রেখো, সাঁড়া ষষ্ঠীকে, কানাচে সাঁড়া ষষ্ঠীকে। অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সাঁড়া গাছে ঝোপের মাথায় তেলাকুচা লতার থলো, হ্যাঁ, মানে অনেক গাছ, সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। তাহলে থলো মানে অনেক বেশি বেশি সাদা ফুল রয়েছে। তেলাকুচা লতার পাতা, তাহলে ফুলগুলো কেমন? থেলো। আর মেদিগুচ্ছের রং ছিল নীল রং, মনে রাখবে। হ্যাঁ, পুঁটি ও রাধি খিড়কি দোর খুলিতে একটা শিয়াল শুকনো পাতায় খসখস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল। তাহলে ওরা যখন পিঠে ফেলাতে গিয়েছিল তখন বনের মধ্যে দিয়ে কে যাচ্ছিল? একটা শিয়াল। পুঁটি পিঠেখানা জোর করিয়া ছুঁড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারে নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ কিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুঁটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলে? পুঁটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিয়ে এলাম। তাহলে অন্নপূর্ণা গত বছরে কোন গাছ তুলেছিল? নেবুর চারা, মনে রেখো। হ্যাঁ, তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠাকুর ঠাকুর ঠুর ঠুর করে শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। এই প্রসঙ্গটাই খুব মর্মান্তিক, প্যাথেটিক। দিদি বড় ভালোবাসত, পুঁটি খুব মিস করছে দিদিকে। সবাই তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহলে তিনজন কে এখানে মনে রাখবে? তিনজনেই নির্বাক হইয়া বসিয়া রহিল। কে? অন্নপূর্ণা, পুঁটি
এবং রাধি, মনে রেখো, হ্যাঁ। তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া উঠিল। কোন দিকে? উঠানের কোণে কী ছিল? পুঁই গাছ ছিল। সেই পুঁই গাছের দিকে স্থির দৃষ্টি, অপলক দৃষ্টি পড়ল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত স্বাধীন নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, হ্যাঁ। এত শাখা প্রশাখায় ভরে উঠেছে পুঁই গাছটি, মাচাতেও ধরছে না, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে। সুপুষ্টু নধর, অর্থাৎ তরতাজা টাটকা, প্রবর্ধমান ক্রমে বেড়ে চলেছে, জীবনের লাবণ্যে ভরপুর। এদিকে পুঁই গাছ জীবনের লাবণ্যে ভরপুর, আর সেদিকে যে পুঁই গাছ পুঁতি দিয়ে গেছিল সে কোথায় হারিয়ে গেল। এখানেই গল্পের কমপ্লেক্সিটি, হ্যাঁ। ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছ নিশ্চয়ই। ভালো থেকো। যদি ভিডিওটা তোমাদের ন্যূনতম উপকারে আসে, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমি ইউটিউবে নতুন তো আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।